এতদিন যারা মব করেছেন কিংবা নানাভাবে মবকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, মবের পক্ষে নানা ধরনের সাফাই গিয়েছেন, নিজেরা বিভিন্ন জায়গায় সশরীরে মবের নেতৃত্ব দিয়েছেন, তাদের ওপরে একসময় মব ছুটে আসবে, মব তাদেরকে একসময় ধাওয়া করবে, ধেয়ে আসবে, এরকম আলোচনা কিন্তু বিশ্লেষকরা অনেক দিন থেকেই করছিলেন। যারা মবকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সমর্থন দিচ্ছে, মবকে প্রেশার গ্রুপ বলছে, তারা এখন মবের ভয়ে আছেন। বিশেষ করে বিগত সরকারে ইউনূস সরকারে যারা ছিলেন তারা এখন মবের ভয়ে আছে, এবং ইউনূস সরকার যাদেরকে তার আমলে মবের কাজে লাগিয়েছিলেন তারা এখন মবের শিকার হচ্ছেন, এরকম অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে ছেয়ে গেছে। ঘটনা কেন? ঘটনাটা আপনারা ইতিমধ্যেই সবাই জেনেছেন। আমরা ঘটনার পেছনে যাওয়ার চেষ্টা করব, ভেতরে ঢোকার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর দুই নেতা মোসাদ্দেক এবং জুবায়ের, ডাকসুর সব থেকে বিতর্কিত এই দুই নেতা, ডাকসুর আরেক বিতর্কিত নেতা সর্বমিত্র চাকমা, এই তিনজনকে নিয়ে, ডাকসু এই তিন নেতাকে নিয়ে যত সমালোচনা হয়েছে, আমার মনে হয় যে সমসাময়িক সময়ে কোনো ছাত্র কিংবা কোনো ছাত্র নেতা নিয়ে এত বেশি সমালোচনা হয়নি। এহেন কোনো ন্যাক্কারজনক কর্মকাণ্ড কিংবা কথাবার্তা নাই যা তারা করেননি কিংবা সেই কর্মে তারা নেতৃত্ব দেননি। আজকে মোসাদ্দেক এবং জুবায়েরকে শাহবাগ থানার মধ্যেই যেভাবে ছাত্রদলের নেতাকর্মীরা এক বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ আসছে এবং বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ছে, ভিডিওতে আমরা স্পষ্ট দেখছি, গণমাধ্যমে বিভিন্ন রকমের খবর আসছে। শিবির, ছাত্রদল পাল্টাপাল্টি পাল্টা ধাওয়া হয়েছে শাহবাগ থানার সামনে, শাহবাগ থানার ভেতরে তারা আক্রান্ত হয়েছেন, অন্তত 8 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরকম খবর যখন আসছে তখন আপনি যখন ফেসবুকে যাচ্ছেন, ফেসবুকের টাইমলাইনে যাচ্ছেন, টাইমলাইনে আপনি স্ক্রল করলে শুধুমাত্র এই জাতীয় ফটোকার্ড কিংবা এই জাতীয় ভিডিও, এই জাতীয় ট্রলি আপনার চোখে পড়বে। তাহলে 24-এর আন্দোলনের বিপ্লবীরা যারা নিজেদেরকে বিপ্লবী হিসেবে দাবি করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড়, সবথেকে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতারা এত দ্রুতই তাদের এরকম নেগেটিভ পরিণতি হয়ে গেল, তারা কি তাদের নিজেদের ভাবমূর্তি কিংবা নিজেদের জায়গা ধরে রাখতে পারলেন না? মোসাদ্দেকের ব্যাপারে যে এটা হবে আমরা আগেই অনুমান করতে পেরেছিলাম, কারণ গতকালকেই মোসাদ্দেক গণমাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার পিতা, তার জন্ম কোথায়, ইংল্যান্ডে পালিয়ে গেছে, আমি পাকিস্তানি না, তোর বাপ তারেক পাকিস্তানি, এই ধরনের যে অশ্লীল নোংরা কথাবার্তা বলেছেন, তারপরেই অনুমান করছিলাম যে এই ধরনের ঘটনা ঘটবে। তবু বাঁচা যে ঘটনাটা বড় কোনো ঘটনায় রূপ নেয়নি, সামান্য আহত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে। গতকালকে মোসাদ্দেক এই অভিযোগও করেছিলেন যে তার দাঁত ভেঙে দেওয়ার দাঁত ভেঙে দেওয়ার জন্য হুমকি দিয়েছে ছাত্রদলের এক নেতা। সেগুলো যে হুমকির মধ্যেই থাকবে না, সেগুলো যে কার্যে পরিণত হবে। তারেক রহমান সম্পর্কে, জিয়াউর রহমান সম্পর্কে বাজে কথা, বাজে শব্দ ব্যবহার করে, অরুচিকর শব্দ ব্যবহার করা, ফেসবুকে তারেক রহমান, জাইমা রহমানকে নিয়ে যাচ্ছে তাই লেখালেখির অভিযোগ ছাত্রদল করছে, এরকম পর্যায়ে এই সংঘাতের ঘটনা যে ঘটবে এবং তিনি যে আক্রান্ত হবেন এটা বোঝাই যাচ্ছিল, শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল, এবং সেই ঘটনাটা আজকে ঘটেই গেল। ঘটনা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারলো না ছাত্রদল। ছাত্রদল যখন এই ঘটনাটা ঘটালো তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ছড়িয়ে পড়ছে এবং গণমাধ্যম কি বলছে, এর পরের স্টেপটা তাহলে কি, চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি কতটুকু ঘটনা ঘটলো, কতটুকু ছড়ালো, এবং সেই ছড়ানোটাতে আমরা ছাত্রদলের এই কর্মকাণ্ডের সমালোচনা দেখছি নাকি ছাত্রদলের এই কর্মকাণ্ডর ব্যাপারে বেশিরভাগ জনগণ বাহাবা দিচ্ছেন, বাহাবা দিতে দেখছি, সেটাও আলোচনা করে দেখবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির দর্শক। বলছিলাম ডাকসু নেতা মোসাদ্দেক, বিশেষ করে মোসাদ্দেক গতকালকে যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন সেটা আসলেই গ্রহণযোগ্য নয়। যে কারো সুস্থ মস্তিষ্কের যে কারো মাথা গরম হয়ে যাওয়ার মতো শব্দ, বাক্য তিনি প্রয়োগ করেছেন এবং তারেক রহমানকে গ্রেপ্তার করতে হবে এই ধরনের কথাও বলেছেন। এটা না হলে বলতেই পারেন যে
মানে প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, এটা শালীনভাবে হয়তো প্রতিবাদের ভাষা হতে পারে, কিন্তু তার জন্ম নিয়ে, তার মানে এটা নিয়ে ওটা নিয়ে যে ধরনের নোংরা শব্দ প্রয়োগ করেছেন, তাতে করে ছাত্রদল যুবদল তারা যে খেপে যাবে এটা আমরা আগেই অনুমান করেছিলাম, সেটাই ঘটল। কালের কণ্ঠের এই ফটোকার্ডটা দেখে নিন, তার আক্রান্ত হওয়ার একটা ছবি দিয়ে কালের কণ্ঠ বলছে থানার ভেতরেই মোসাদ্দেককে পেটালো ছাত্রদল নেতারা। অন্যদিকে বাংলা ট্রিবিউন তারা একটু ভিন্ন রিপোর্ট করছে। বাংলা ট্রিবিউন শিরোনামে বলছে ছাত্রদল শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, শাহবাগে সাংবাদিক ও ডাকসু নেতাদের উপরে হামলা, অর্থাৎ সাংবাদিকদের উপরেও হামলা করা হয়েছে এরকম তথ্য দাবি করছে বাংলা ট্রিবিউন, এরকম অভিযোগ করা হয়েছে। কি ঘটলো বাংলা ট্রিবিউনের ভাষায় একটু বুঝে দেখি। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, ক্যাম্পাসে উত্তেজনা, রাত 7টার পরে 8টার দিকে এই ঘটনাটা ঘটেছে এরকমটা আমরা শুনছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির বেশ কয়েকজন সদস্য সহ ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এদের মধ্যে ডাকসু নেতা মোসাদ্দেক এবং এবি জুবায়েরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। এই দুইজন সহ আহত মোট 8 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছে। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানজিম, দেবাশিস, আলবি, সাংবাদিক ও শিক্ষার্থী সিফাত, লিটন ও খালিদ। রাত 9:30 থেকে 10:15টার দিকে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। মানে রাত 10:15টার দিকেও তাদেরকে অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে বলা হচ্ছে যে মানে শিক্ষার্থী, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংবাদিক, এই সাংবাদিক সম্পর্কেও ছাত্রদল অভিযোগ করছে যে এরা মূলত মানে শিবির করে এবং শিবিরের রাজনৈতিক পারপাস সার্ভ করে, শিবিরের পক্ষে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করে খবর প্রকাশ করার চেষ্টা করে, এই অভিযোগ ছাত্রদল করছে। শাহবাগ থানায় রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না, শিবিরের জার্নালিজম এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দেয় ছাত্রদল নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী এবং দলীয় সূত্রে জানা যায় ঘটনার মূল সূত্রপাত 2025 সালে এই শিবির সমর্থিত ডাকসু নেতা মোসাদ্দেকের মানে একটা ফেসবুক পোস্ট, আল মাহমুদের একটি ফেসবুক পোস্ট, আবদুল্লাহ আল মাহমুদের একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, মোসাদ্দেক না আবদুল্লাহ আল মাহমুদ। ছাত্রদলের এক নেতা বলেন শিবির নেতা তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে পোস্ট দিয়েছে, তা বলার মতো না। ছাত্রদল সবসময় গঠনতান্ত্রিক সমালোচনার পক্ষে ছিল, আমরা উদারনীতি সবসময় চেয়েছি, আমরা গঠনমূলক সমালোচনার পক্ষে ছিলাম, কিন্তু শিবির নেতা যে কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছে এটা ঠিক করে নাই। ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেছেন আবদুল্লাহ আল মাহমুদ তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এই ঘটনার প্রেক্ষিতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে আসেন ছাত্রদল নেতাকর্মীরা। ছাত্রদল নেতাদের দাবি যখন তারা শাহবাগ থানায় আসেন তখন তারা অভিযুক্ত মাহমুদকে সেখানে দেখতে পান। এর আগে সন্ধ্যায় অভিযুক্ত ঢাবি শিবির নেতা শাহবাগ থানায় উপস্থিত ছিলেন। ঢাবির শিবির নেতা আবদুল্লাহ আল মাহমুদ প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করে একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার দিয়েছেন বলে অভিযোগ। তবে অভিযুক্ত ঢাবির এই শিবির নেতা বলেছেন সেটি ভুয়া, সেজন্য তিনি থানায় সাধারণ ডায়েরি করতে এসেছেন এবং সেখানে মোসাদ্দেককে এবং জুবায়েরকে ছাত্রদলের নেতাকর্মীরা পায় এবং তাদেরকে বেধড়ক পিটুনি দেয়, এরকম অভিযোগ উঠেছে। মোসাদ্দেক মানে আল মাহমুদের ব্যাপারটা আমি একেবারে পরিষ্কার না, কিন্তু মোসাদ্দেকের ব্যাপারটা একেবারে পরিষ্কার। গতকালকে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ডাকসুর গেটে যে মানে ওই গুপ্ত নিয়ে লেখা, গুপ্ত যার অবস্থান তার বাড়ি পাকিস্তান, এই যে লেখা, এই লেখার সামনে দাঁড়িয়ে তিনি গণমাধ্যমে যে সকল কথা বলেছেন সেই সকল কথা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একজন মেধাবী ছাত্রের সেটা কথা হতে পারে না, ডাকসুর একজন নেতার সেটা কথা হতে পারে না। অবশ্যই তার ওই কথাগুলো মার্জিত হওয়া উচিত ছিল, কিন্তু তার মানে এই নয় যে তাকে মানে আইন নিজের হাতে তুলে নিয়ে তাকে পেটাতে হবে, মারধর করতে হবে, হাসপাতালে পাঠাতে হবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাতে চাই, কারণ আইন হাতে তুলে নেওয়া অন্ততপক্ষে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের জন্য এটা সম্মানজনক নয়। তারা আইনের মাধ্যমে আইনি কাঠামোতে এই ব্যাপারে ব্যবস্থা নিলে বরং আরও বেশি সুন্দর হতে পারত রাজনৈতিক চেহারাটা, কিন্তু সেটা তারা হয়তো মানে হজম করতে পারেনি, উত্তেজিত হয়ে এই কাজটা করেছে। কাজটা ভুল হয়েছে, অবশ্যই কাজটা ভুল হয়েছে, কিন্তু মোসাদ্দেক যে কাজটা করেছেন সেই কাজটা কি ঠিক হয়েছে? শুধুমাত্র কি এই ব্যাপারে
এই মোসাদ্দেক এবং জুবায়ের এবং মানে বিশেষ করে এই দুইজনকে, মোসাদ্দেক এবং জুবায়েরকে যেভাবে টেকনিক্যালি তাদের দল থেকে সামনে বারবার পুশ করা হয়েছে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন কথা, বিভিন্ন কর্মকাণ্ড, মানে যত আকাম কুকাম, যত কুরুচিপূর্ণ কথাবার্তা এবং বক্তব্য প্রদান করা, সেগুলো সবই এই দুইজনকে দিয়ে করানো হয়েছে বলে আমরা গত বেশ কিছুদিন ধরে দেখে আসছি। এই মোসাদ্দেকই সেই যে ভারতের হাইকমিশন অফিসের ইট খুলে নিতে চেয়েছিলেন, এই বক্তব্য আমরা দেখেছি। এবং যে বক্তব্যের মাধ্যমে অনেককেই তো আমরা দেখেছি, প্রফেসর ইউনূস যাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে ভারত বিরোধী রাজনীতি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা যুদ্ধাবস্থা তৈরি করতে চেয়েছিলেন, তার মধ্যে অন্যতম পারপাস সার্ভ করেছেন এই মোসাদ্দেক। এবং বিভিন্ন সময়ে মানে এই বিতর্কিত কর্মকাণ্ড, বিতর্কিত কথা, এইগুলো করে মানে বিতর্কটা এত বেশি উস্কে দিয়েছেন তিনি যে এটা বোধহয় তার মানে পরিণতিই ছিল। কিন্তু এটা না হলে অবশ্যই ভালো হতো, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কিন্তু মানে আশ্চর্যজনকভাবে হলেও সত্য, আমরা মানে গত 2-3 ঘন্টা ধরে ফেসবুক স্ক্রল করে ফেসবুকে মানে যত ধরনের পোস্ট আসছে তার 80-90% পোস্ট এবং লেখালেখি আমরা দেখছি যে জনগণ খুশি হয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, ছবি শেয়ার দিচ্ছেন, পোস্ট করছেন, ট্রল করছেন, এআই দিয়ে বানানো মানে বিভিন্ন মোসাদ্দেকের বিভিন্ন রকমের ছবি ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং মানুষ খুশির বার্তা দিচ্ছেন। তার মানে সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষও এই মানে মোসাদ্দেক তো আর বিপ্লবের নেতা ছিলেন না, কোনো কিছুই ছিলেন না। ডাকসু নির্বাচনের পরে হঠাৎ করে মানে তিনি সামনে আসেন বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং বিতর্কিত কথাবার্তা বলে। যে সকল বিতর্ক জন্ম দিয়েছেন তাতে করে আজকের এই পরিণতিতে এই যে জনগণ খুশি হলো, জনগণ তার খুশির বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা তার এবং তার দলের জন্য এটা চরম অসম্মানজনক একটা ব্যাপার। তা অনেকে বলার চেষ্টা করছেন যে যারা এতদিন মব করেছে, যারা মবকে এতদিন পৃষ্ঠপোষকতা দিয়েছে, তাদের পরিণতি এটাই হওয়া উচিত ছিল। তাদের এখন মব অ্যাটাক করছে, তারা মব থেকে বাঁচতে পারবে না, পারছেও না। এরকম বক্তব্য যেমন দিচ্ছেন, আবার আমরা এরকমও দেখছি যে আওয়ামী লীগের অতি উৎসাহী অ্যাক্টিভিস্টরা তারা বলছেন যে মানে এ তো কেবল শুরু, ছাত্রদলই যদি মারে তাহলে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ ফিরে আসলে কি অবস্থা হবে, এরকম লেখালেখিও আমরা দেখছি। এই হিংসাত্মক লেখালেখি থেকে আমরা জাতি হিসেবে যদি মানে নিজেদেরকে বিরত রাখতে পারি, সেটা হবে আর একটা বড় সৌন্দর্যের ব্যাপার। কিন্তু আমরা কতটা বিরত রাখতে পারবো সেই প্রশ্নটাও আসবে। এখন মানে সামান্য বিপ্লবের তো এখনো 2 বছরও পূর্ণ হয়নি। 2 বছরের মাথায় বিপ্লবী এবং বিপ্লবের পরিচয়ধারীদের যে অবস্থা কিংবা জনগণ তারা আক্রান্ত হলে জনগণের খুশি হওয়ার মাত্রাটা যে পর্যায়ে গিয়ে ঠেকছে, এতে করে আমার মনে হয় যে পুরো বিপ্লবটাকেই তারা বিতর্কিত করছে। এবং জুলাই আগস্ট মানে শেখ হাসিনার সরকারের বিপক্ষে যে বিজয়, যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান, যে ক্রেডিট তারা মানে পেতে পারত কিংবা দাবি করে আসছে, সেই ক্রেডিটের এগেনেস্টে দেখা যাচ্ছে যে তাদের অধঃপতন এবং তাদের খুবই বাজে পরিণতি, যেটা কোনোভাবেই হয়তো বিপ্লবের সমর্থনকারী কারো কাছেই মানে প্রত্যাশিত নয়। কিন্তু সেই অপ্রত্যাশিত ব্যাপারগুলো ঘটছে, হয়তো সামনে আরও ঘটবে। আবারও বলছি যে আজকে যে ঘটনাটা ঘটলো মানে সেই ঘটনাটা না ঘটলে ব্যাপারটা সুন্দর হতে পারত। গতকালকে মোসাদ্দেক যে সকল বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের জন্য আইনের মাধ্যমে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে অনেক বেশি সুন্দর হতে পারত। কিন্তু বাংলাদেশে যারা ছাত্র রাজনীতি করেন কিংবা বাংলাদেশে যারা রাজনীতি করেন, বিশেষ করে এই মোসাদ্দেকরা যার শিষ্য সেই প্রফেসর ইউনূস, তিনি কি তার 1.5 বছরে হিংসার চাষাবাদ, প্রতিহিংসা পরায়ণ হওয়া, প্রতিশোধ নেয়া, এই ব্যাপারগুলো শেখানোর পরিবর্তে কোনো সহাবস্থান কিংবা সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিতে হয়, এই ব্যাপারগুলো কি তাদেরকে শেখাতে পেরেছেন? না, শেখাতে পারেননি। বরং হিংসার চাষ কিভাবে করতে হয়, অন্যের কবর রচনা কিভাবে করতে হয়, অন্যকে কিভাবে কুপকাত করতে হয়, অন্যকে কিভাবে মব দ্বারা আক্রান্ত করতে হয়, অন্যের কাছ থেকে কিভাবে চাঁদাবাজি করতে হয়, কিভাবে অন্যকে মানে পরাস্ত করে নিজে মানে ক্ষমতা
ক্ষমতার দাপট দেখাতে হয়, নিজের অর্থনৈতিক কাঠামো শক্ত করতে হয়, এই ব্যাপারগুলোই মূলত প্রফেসর ইউনূস শিখিয়ে গেছেন। প্রফেসর ইউনূস শিক্ষক হিসেবে তার ছাত্রদের যে তকমা মানে শেখানোর এবং যে মেডেলটা তাদের পরিয়ে গিয়েছেন, সেই মেডেলটা আজকে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই ক্ষতির কারণটা কোন দিকে যাবে, ভবিষ্যতে বিপ্লবীদের অবস্থানগুলোই একটা বিতর্কিত অবস্থান হবে কিনা, কিংবা যারা নিজেদেরকে বিপ্লবী বলে পরিচয় দেবে তারাই মানে অসম্মানজনক পরিস্থিতির মধ্যে পড়ে যায় কিনা, সেটা কিন্তু একটা বড় আশঙ্কার ব্যাপার। আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না যে ২৪-এর এই মহান বিপ্লব, যে বিপ্লবটা এই ছাত্ররা নেতৃত্ব দিয়ে করলো, তাদের পরিণতি এতটা খারাপ হবে যে এখানে তাদেরকে পথে ঘাটে মার খেতে হবে। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এ ব্যাপারে লিখুন।